বিপিএল 2026 চলছে এবং বিপিএল এর ম্যাচগুলো বেশ উপভোগ্য হচ্ছে, রান হচ্ছে ডেফিনেটলি, এবং আমরা উপভোগ করছি ম্যাচগুলো। সবকিছু মিলিয়ে একটা উৎসব উৎসব আবহের মাঝখানেও আমাদের বিগত কয়েকদিন ধরে বেশ ভালো মতো আলোচনা করতে হচ্ছে যে বাংলাদেশ আগামী টি-20 বিশ্বকাপে খেলবে কিনা, খেললে কোথায় খেলবে, অনেক আশয় বিষয় নিয়ে কথা হচ্ছে, অনেক ঝগড়া ঝাঁটি গ্যাঞ্জাম তো লেগেই আছে। বাট স্টিল মাঠের ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নয়নাভিরাম দৃশ্যে আমরা মুগ্ধ হচ্ছি। বাংলাদেশ বেতারের কমবক্সে যুক্ত আছি আমরা সবাই। সো সবকিছু মিলে চেষ্টা করছি যে উৎসব আবহেই থাকতে, আপাতত ব্যাকডোরের কাহিনীগুলোতে কনসেন্ট্রেট না করতে। সো ওইখান থেকে আমি সরে গিয়ে যদি ভেবে নেই টি-20 বিশ্বকাপটা আমরা খেলতে যাচ্ছি এবং টি-20 বিশ্বকাপে খেলতে গেলে আমাদের যে হাই অকটেইন একটা ক্রিকেট খেলতে হবে, ওই ক্রিকেটের জন্য আমরা কতটা প্রস্তুত এখন পর্যন্ত, সেটা নিয়ে কথা বলবো হোয়াট দ্য পিচে। সো টি-20 ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে ডেফিনেটলি ব্যাটারদের কথা তো অবশ্যই বলতে হয়, কারণ ব্যাটার বোলার সবকিছু মিলেই আপনার একটা দল হয় এবং বিসিবি দল দিয়ে দিয়েছে ঠিক আগেই, গত সপ্তাহে দল দিয়েছে এবং তারপর পরই কিন্তু সেই মুস্তাফিজ ইস্যু চলে আসে সামনে। তারপরে অনেক অনেক কথা হয় যে আমরা ভারতে যে খেলবো কিনা এবং খেললে আমাদের দলটা কেমন হবে। সো এই সব কিছু নিয়ে কথা বলতে বলতে কিন্তু ওই যে দল নিয়ে কথাবার্তা বলতেই আমরা ভুলে গেছি যে আমরা যদি খেয়াল করে দেখি সেখানে যে আমি ব্যাটারদের কথা যদি বলি, সো ব্যাটারদের কথা বলতে গেলে আমাকে দেখতে হবে যে পারভেজ ইমন, তাহিদ হৃদয়, লিটন কুমার দাস, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ তামিম, সাইফ, সো এই কয়জন ব্যাটারে কিন্তু আমাদের, এবং শাক মেহেদি ডেফিনেটলি। সো তাকে আমি ফুল ব্যাটার না ধরেও চেষ্টা করবো যে অলরাউন্ডার ক্যাটাগরিতেই ফেলতে, সো তার ব্যাটিংটা অন অ্যান্ড অফ থাকবে আমার জন্য। সো আমি যদি একদিন মেইন 6 ব্যাটারকে নিয়ে কথা বলি, যাদের রোল বেসিক্যালি ব্যাট হাতেই বেশি, তাদের ফর্মটা কতটুকু ভালো যাচ্ছে এই বিপিএল এ, সেটা নিয়ে একটু কথাবার্তা বলতে গিয়ে আমি একটু চমকে গেলাম, একটু শঙ্কিত হলাম যে এই ফর্মটা কিন্তু ব্যাটারদের খুব একটা ভালো যাচ্ছে না। এবং এই 6জন বা 7জন ব্যাটার আমি একদম প্রথমে শাক মেহেদিকে নিয়ে কথা বলে তাকে এক পাশে রাখি। 7 ম্যাচে তিনি 101-এর মতো রান করেছেন। স্ট্রাইক রেটটা বলবো যে ওই যে বাংলাদেশ ঘরানার স্ট্রাইক রেট, 114-16 এরকম স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। সো তাকে এক পাশে রেখে আমি যদি প্রথম 6 ব্যাটারদের কথা বলি এবং স্পেশালি তাওহিদ হৃদয়কে নিয়ে কথাবার্তা বলতে যাই, আমি তাওহিদ হৃদয় বিদ্বেষী না, সত্যি কথা। বাট তাকে নিয়ে কথাটা শুরু হয় কেন? কারণ ওই যে মিডল অর্ডারে আমাদের কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাকআপ নেই এই মুহূর্তে। সো তাওহিদ হৃদয় কিন্তু আমাদের একদম জেনুইন মিডল অর্ডার ব্যাটার। হ্যাঁ, আমি পারভেজ ইমনকে নিয়ে মানে ট্রাই করেছি, সেখানে সেখানে ইনফ্যাক্ট শামীমকে দিয়েও ট্রাই করানো হয়েছে, সাইফকে দিয়েও ট্রাই করানো হয়েছে মিডল অর্ডারে। বাট ট্রু মিডল অর্ডার বলতে আমরা কিন্তু এখনো তাওহিদ হৃদয়কেই বুঝি। আমি এই যে আজকে দাঁড়িয়ে আছি রোববার দিন 11ই জানুয়ারি, এই মুহূর্তে যেটা হচ্ছিল ম্যাচটা রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স এর মধ্যে। সো রংপুরের ব্যাটার তাওহিদ হৃদয় তিনি আজকে একটা 97 রানের ঝলমলে ইনিংস খেলেছেন, ভেরি গুড, সন্দেহ নেই। কিন্তু এই 97 রানের ইনিংসের আগে আমি যদি বলি তার ব্যাটিং পারফরমেন্সটা কেমন ছিল, একটু আটকে উঠতেই হয় যে কেমন ছিল। তিনি সব মিলিয়ে করেছিলেন মাত্র 106 রান এবং 106 রান করেছিলেন 6 ম্যাচে। স্ট্রাইক রেটটা খুবই কম, 109 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন এই ম্যাচটার আগে। এবং এই যে 97 রানের ইনিংস খেলেছেন, আমি যদি পজিটিভ মাইন্ডেও বলি খুবই ভালো ইনিংস খেলেছেন, কিন্তু তাকে যেভাবে বোলাররা একদম সামনে সামনে বল দিয়েছেন, সামনের লেন্থে বল দিয়েছেন, টি-20 ওয়ার্ল্ড কাপে গেলে কিন্তু আপনি এরকম সামনের লেন্থে বল পাবেন না, আপনাকে আরো ট্রিকি বোলিং করা হবে, ট্রিকি ফিল্ড সেট আপ করা হবে সেক্ষেত্রে। সো এই পজিটিভিটিটা যে তিনি 97 রান করেছেন সেটা নিয়েও যদি চিন্তা করি, তাহিদের ফর্মটা কিন্তু আশা জায়গা নিয়ে একদমই নয়। এবং কমবক্স থেকে উপরে আসতে আসতে কিন্তু তানজিদ তামিম আউট হয়ে গেলেন। তানজিদ তামিম আরো একবার অল্প রানে আউট হয়ে গিয়েছেন এবং তানজিদ তামিম তিনি এই নিয়ে 7 ম্যাচে 89 রান করেছেন। স্ট্রাইক রেটটা ওপেনিং ব্যাটারের হিসেবে একদমই মানানসই নয়, মাত্র 107। সো এরকম স্ট্রাইক রেটে তানজিদ তামিম কেমন করবেন ওয়ার্ল্ড কাপে গেলে, আরো ওয়ার্ল্ড ক্লাস বোলারদের সামনে সেই চিন্তাটা রয়ে যায়। পারভেজ ইমন একমাত্র আশা জাগা নিয়ে একটা নাম, তাকে নাম্বার 4-এ ট্রাই করা হচ্ছিল এবং নাম্বার 4-এ বেশ ভালো করছিলেন, 202 রান করে ফেলেছিলেন তিনি একদম সেই ওপেনিং এ নেমে প্রথম দিকে কয়েকটা দুটো 50 পর কয়েকটা 40+ ইনিংস। কিন্তু সিলেট টাইটান্স ওপেনারদের দৈন্যতায় যখন তাকে আবার ওপেনিং এ নিয়ে গেলেন, তখন কিন্তু তিনি আবার ঢুকলেন নতুন বলে, ইন সুইং এ
তার একদমই চিরাচরিত সমস্যা, বেশ কয়েকবার এই সুইংয়ে তিনি বোল্ড হচ্ছেন, এলবিডব্লিউ হচ্ছেন, ক্যাচ উঠিয়ে দিচ্ছেন। সো এই দুর্বলতাটা কিন্তু প্রতিপক্ষ বোলাররা বিপিএলেও ধরে ফেলেছে। টি-20 ক্রিকেটে গেলে কিন্তু তিনি যদি ওপেনিং এ নামেন কখনো, তামিমের ফর্মহীনতার কারণে বাংলাদেশ কিন্তু তাকে নিয়েও ভুগতে পারে। সো ওই যে একটা লং একটা স্টার্ট বাংলাদেশ এক্সপেক্ট করবে পারভেজ ইমন, তামিম সবার কাছ থেকেই, সেটা কিন্তু বিপদেই পড়ে যায়। এবং বিপদটা আরেকটু বাড়িয়ে দিয়েছেন লিটন কুমার দাস, ক্যাপ্টেন হিমসেলফ। 7 ম্যাচে করেছেন 140 রান, এবং আজকে যে রংপুর রাইডার্স এর ম্যাচটা হয়েছে সেখানেও তিনি খুব চিপলি আউট হয়ে গেছেন। সো সবকিছু মিলিয়ে মাত্র 129 স্ট্রাইক রেটের চাইতে ওই যে 7 ম্যাচে 140, লিটন সুলভ ব্যাটিং নয়। এবং বিপিএল এ এই লিটন সুলভ ব্যাটিং তিনি করতে পারছেন না, বিশ্বকাপের মঞ্চে গেলে কি হবে সেটা কিন্তু একটু চিন্তা আপনাকে জাগায়। শামীম পাটোয়ারি তিনি 6 ম্যাচে 114 রান করেছেন, একটা ইনিংসেই করেছেন, 81 রান নট আউট ছিলেন তিনি, বাট সেই ইনিংসটাও কিন্তু ম্যাচ জেতাতে পারেনি তার দলকে, ঢাকা ক্যাপিটালসকে। সো শামীম পাটোয়ারি তিনি 152 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে দেখে তাকে আপনি মাফ করতে পারবেন, কিন্তু ওই যে বললাম না, একটা ইনিংসে তিনি খেলেছেন 81 রানের মতো। সো 114 রানের মধ্যে 81 বাদ দিয়ে দিলে বাকি 5 ম্যাচের রানটা আপনি নিজেই ক্যালকুলেট করে নিন। সাইফ হাসান সবচাইতে হতাশার নাম, 5 ম্যাচে করেছেন 48টা রান। তাকে ঢাকা প্রথমে ওপেনিং এ নামিয়েছে, তারপরে মিডল অর্ডারে ট্রাই করেছে, সব জায়গাতেই কিন্তু সাইফ হাসান একদমই ব্যর্থ। সো এই যে ব্যর্থতার মিছিল, সেটাকে একটা সাইডে বসালাম, আরেকটা সাইডে এবার একটু অনিশ্চয়তা নিয়ে আসি। এই যে আমরা ভারতে যাব না, যেতে চাচ্ছি না, ভারতের মাটিতে খেলতে চাচ্ছি না, হুইচ আই সাপোর্ট, ইটস ফাইন। আপনি ভারতের মাটিতে খেলতে চাচ্ছেন না, খুবই অনুমিত, মুস্তাফিজের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় অবশ্যই। আচ্ছা, আমরা কি আমাদের প্রতিপক্ষ দলগুলোর কথা চিন্তা করেছি? যে এই যে আমাদের প্রতিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইটালি, এই ইটালি দলটাকে নিয়ে আমরা কি পার্টিকুলারলি পড়ালেখা করেছি? জানি কারা কারা আছে ইটালি দলটাতে। আমি ইটালি দলটা নিয়ে অবশ্যই আরেকটা সেপারেট ভিডিও দিব, যে ইটালি দলটাতে কে কে আছে, কেন আমরা ইটালিকেও একটু ভয় পাবো, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেপালের সাথে কিন্তু আমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপেই হারতে হারতে জিতেছি। সো বাকি দুটো টেস্ট প্লেইং নেশন ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, তাদের বিপক্ষেও কিন্তু আমাদের এই ফর্ম থাকলে পারফর্ম করাটা খুবই খুবই টাফ হয়ে যাবে। এবং এই 4টা দলকে আমাদের সাথে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি হবে? লাখ টাকার কোশ্চেন আরেকটা, কারণ তারা কিন্তু এতদিন প্রিপারেশন নিয়েছে, তারা কলকাতায় খেলবে, মুম্বাইতে খেলবে বাংলাদেশের বিপক্ষে। হুট করে তারা যদি কলম্বো পারলে গেলে তাদের ম্যাচ পড়ে এবং 1 মাসেরও কম সময় বাকি, আজকে 11 জানুয়ারি, তারা কি ওই প্রিপারেশনটা নিয়ে আমাদের সাথে আন্ডার প্রিপেয়ার্ড হয়ে তারপরে গিয়ে খেলবে শ্রীলঙ্কায়? তারা প্রফেশনালি বলতেই পারে ম্যাচের আগে যে আমরা প্রফেশনাল ক্রিকেটার, যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত, কিন্তু দেখবেন ম্যাচে যদি কোনো অঘটন ঘটে, আমি এখনো বলছি টি-20 হিসাবে যে কোনো ম্যাচই অঘটন হতে পারে। বাংলাদেশ ইতালির কাছে হারলেও অঘটন হতে পারে, অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারালেও সেটাও কিন্তু অঘটন হতে পারে, ফর নো ডাউট। সো সেটা হওয়ার পরে কিন্তু এই দল ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ বলবে যে আমরা আন্ডার প্রিপেয়ার ছিলাম, তখন আপনি এই স্টেটমেন্টটা কিভাবে দেখবেন? এবং আমরা এই দলগুলোর মধ্যে যদি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে পা হরকাই, তখন কিন্তু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের এমনিতেই বিদায় হয়ে যাবে। তখন আমাদের কি হবে? সো আমরা কি ওয়েল প্রিপেয়ার্ড এই ওয়ার্ল্ড কাপের জন্য? এই যে এত এত বিতর্ক আমরা টেনে লম্বা করছি, একটু শর্ট করে এনে প্রিপারেশনের সময় কি দেওয়া উচিত নয়? বিপিএল হচ্ছে, রান ফেস্ট হোক, এটা আশা করি, কিন্তু সেই রান ফেস্ট গুলো এই টি-20 স্কোয়াডের ব্যাটারদের কাছ থেকে আসুক, এই আশাটা আরেকটু বেশি করতে চাই। কি মনে হচ্ছে আপনার, ব্যাটারদের এই রান খাওয়াটা আপনাকে চিন্তায় ফেলছে কিনা? প্রিপারেশন কতটুকু ঘাটতি থাকলো, সব জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।